আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমরা জেনেরিক সফটওয়্যার প্রসেস মডেল নিয়ে কথা বলতেছিলাম। একটু আগে আমরা প্রোটোটাইপ মডেল এবং ইভলিউশনারি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছি। এখন আমরা কথা বলবো হচ্ছে রিইউজ বেসড ডেভেলপমেন্ট। সো রিইউজ বেসড ডেভেলপমেন্ট নিয়ে আমরা বেসিক আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ, যে রিইউজ বেসড ডেভেলপমেন্টে কি করবে, যে হচ্ছে আমি যদি এটা ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই ক্ষেত্রে আমার কস্ট কম লাগবে, টাইম কম লাগবে। আমার যে আগের যে পুরনো অ্যাপ্লিকেশনটা আছে বা ফ্রেমওয়ার্কটা আছে সেটাকে হচ্ছে আমি চেঞ্জ করে আমি হচ্ছে নতুন করে ডেভেলপ করে সাপ্লাই দিব আর কি। সো এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট রিইউজ ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো প্রসেস স্টেজে কি হয়, কম্পোনেন্ট অ্যানালাইসিস, আমার কম্পোনেন্ট গুলো অ্যানালাইজ করতে হবে। এখন ধরেন আমার একটা পুরনো অ্যাপ্লিকেশন আছে স্ট্যান্ড অ্যালোন, বা হচ্ছে পুরনো অনেকদিন ইউজ করা হয় না, বা হচ্ছে এটা আমি কাউকে সাপ্লাই দিচ্ছি, এখন নতুন করে আর একটা ক্লায়েন্ট এসে বলতেছে এরকম একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো আমি তারা লাগবে, আমি তো ওই যে ভেরিয়েবল চেঞ্জ করে দিলে অবশ্যই হবে না, কারণ তার রিকোয়ারমেন্ট আর আগের জন্য রিকোয়ারমেন্ট তো অবশ্যই সেম হবে না। সো অবশ্যই আমার ওই রিকোয়ারমেন্টস গুলো শুনতে হবে যে আসলে সে কি কি চাচ্ছে না চাচ্ছে। তাহলে প্রথমে আমার কম্পোনেন্ট অ্যানালাইজ করতে হবে যে কি কি কম্পোনেন্টস আমি এখানে দিব। এরপর রিকোয়ারমেন্টস অ্যানালাইজ মডিফিকেশন করতে হবে, আগেরটার সাথে নতুনটার মডিফিকেশন নিয়ে আসতে হবে আর কি। সিস্টেম ডিজাইন উইথ রিইউজ, আমি রিইউজ করে সিস্টেম ডিজাইন করব, ডেভেলপমেন্ট করব এবং ইন্টিগ্রেশন করব, ডেভেলপ করব এবং সাথে হচ্ছে আমি কি করব, ইন্টিগ্রেট করব। তার মানে ধরেন আমি আগে করলাম একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আরো 2 বছর আগে করলাম, তো ওইখানে আমি অ্যাটেন্ডেন্স নিছি হচ্ছে ধরুন 5 কার্ড দিয়ে অ্যাটেন্ডেন্স নিছি, বা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আমি 5 কার্ড দিয়ে অ্যাটেন্ডেন্স নিছি, তারপর ওয়ার্কিং আওয়ার কাউন্ট করছি, এই ডেটা করছি। বাট নতুন যে ক্লায়েন্ট আছে সে চাচ্ছে ফেস রিকগনাইজ করে অ্যাটেন্ডেন্স নিবে, সাথে শুধু অ্যাটেন্ডেন্স কাউন্টের ক্ষেত্রে সে যতক্ষণ অফিসে থাকবে সেই টাইমটা কাউন্ট করবে। তার মানে সে যদি সকাল 8টায় আসে এরপর সে 9টায় চলে যায় তাহলে তার 1 ঘন্টা কাউন্ট হবে। আবার যদি সে 4টায় আসে এবং দুপুর 5টায় চলে যায় তাহলে তার 1 ঘন্টা কাউন্ট হবে, টোটাল তার 2 ঘন্টা কাউন্ট হবে। ও আগে ধরেন আগে এগুলো আমার ছিল না, বালাই ছিল না আরকি। আগে ছিল হচ্ছে জাস্ট আসলে হইলো আর গেলে হইলো, আসলে হচ্ছে প্রেজেন্ট আর গেলে হচ্ছে অ্যাবসেন্ট, গেলে হইলো হচ্ছে ইয়া আর কি, ইন টাইম আর আউট টাইম। বাট এখন নতুন যে ক্লায়েন্ট আসছে সে চাচ্ছে যে ফেস রিকগনাইজেশন করে এরপর হচ্ছে অ্যাটেন্ডেন্স দিবে এবং সে যতক্ষণ অফিসে থাকবে ততক্ষণ কাউন্ট করা হবে। সো আপনি এই কথাগুলো রিকোয়ারমেন্টস গুলো শুনে আপনার আগের যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে হচ্ছে আপনার কি করবেন, মডিফাই করবেন এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন আর কি। This approach is becoming more important but still limited experience with it। তার মানে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাট এটা মানে এটা হচ্ছে খুবই লিমিটেড ইউজ করা হয়। কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে এরকম, সাপোজ চিন্তা করেন আপনি চিন্তা করছেন একটা অ্যাপ্লিকেশন, এটাকে চেঞ্জ করে মডিফাই করে এখন নতুন ভার্সন বানায় নতুন ক্লায়েন্টকে দিবেন। কিন্তু এখন কথা হচ্ছে আপনি দেখতেছেন যে এটা যতক্ষণে আমি বুঝবো যে আগে কে কোড করছে, কি করছে না করছে, এবং নতুন রিকোয়ারমেন্টস অ্যানালাইজ করে আমি এটার মধ্যে ইন্টিগ্রেট করতে যাব, এই টাইমের মধ্যে ওইরকম একটা প্রোডাক্ট আমি বানায় ডেলিভারি দিয়ে আমি 10 দিন রেস্ট নিতে পারবো, তাহলে অবশ্যই আমার সেই ক্ষেত্রে আমার এইটা করা বোকামি হবে, রিউজ ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করা বোকামি হবে। সো এটা একটা অসুবিধা আর কি, বুঝতে পারছেন? এখন চলে আসেন এই যে রিইউজ ওরিয়েন্টেড ডেভেলপমেন্টটা কিভাবে কাজ করে। ওরা হচ্ছে এই কথাগুলো বলছে আর কি, এগুলো সহজ সহজ কথা। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটা হচ্ছে সহজ কথা যে আমার রিকোয়ারমেন্ট গুলো কি লাগবে সেটা সুনির্দিষ্ট করতে হবে। রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, দ্যাট মিন্স ইউ উইল স্পেসিফাই দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য কাস্টমার, যে কাস্টমারের রিকোয়ারমেন্ট গুলো কি আছে সেটা স্পেসিফাই করবেন, সুনির্দিষ্ট করবেন। এরপর কম্পোনেন্ট অ্যানালাইসিস, এই অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করার জন্য আমার কি কি কম্পোনেন্ট লাগবে, তো তার উপর ভিত্তি করে আমি কম্পোনেন্ট অ্যানালাইসিস করব। সো কম্পোনেন্ট অ্যানালাইসিস করে এরপরে রিকোয়ারমেন্ট মডিফিকেশন, আমার যে আগে যে রিকোয়ারমেন্টস গুলো ছিল তার সাথে এই নতুন রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেটাকে হচ্ছে তার উপর ভিত্তি করে আমি মডিফাই করব, মডিফাই করব। রিকোয়ারমেন্ট যখন মডিফাই করে ফেলবো তখন আমি কি করব, সিস্টেম ডিজাইন করব উইথ রিইউজ, আমি আমার নতুন সিস্টেমটা ডিজাইন করব। এরপর ডেভেলপমেন্ট ইন্টিগ্রেশন করব, এরপর সিস্টেম ভ্যালিডেশন করব, দ্যাটস ইট। তাহলে সহজ কথাটা আপনাদের মতো করে দেখেন, যে প্রথমে কথা বলা হয়েছে এখানে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, যে আমার কি করতে হবে না করতে একটা স্পেসিফাই করে ফেলবো, সুনির্দিষ্ট করে ফেলবো যেগুলো করতে হবে। এরপর কি কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে আমরা অ্যানালাইজ করব, বের করব। এখন ওই কম্পোনেন্ট অনুযায়ী এবং রিকোয়ারমেন্টস অনুযায়ী আমার নতুন ওই আগের রিকোয়ারমেন্টস গুলোকে কি করতে হবে, মডিফাই করতে হবে। রিকোয়ারমেন্টস গুলো মডিফাই করার পরে আমি ওই মানে নতুন করে সিস্টেম ডিজাইন করব, ডিজাইন করে আমি ডেভেলপ করব, ইন্টিগ্রেশন করব, ভ্যালিডিটি চেক করব। হ্যাঁ, এরপর সিস্টেমের কি ভ্যালিডিটি চেক করব, এরপর হচ্ছে আমি ডিপ্লয় করব আমি আমার সিস্টেমটাকে। সো এটাই হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের ফ্লো চার্ট, বা হচ্ছে এভাবে কাজ করে থাকে, বা ওয়ার্কিং প্রসিডিওর। আপনারা জাস্ট এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন এবং কথাগুলো নিজের মতো করে লিখে দিবেন, আমি যেভাবে বলছি এভাবে লিখে দিলে হবে আর কি, কষ্ট করে এগুলা পড়তে হবে না। সো এখানে এটাই বলছে যে প্রথম স্লাইডে কম্পোনেন্ট অ্যানালাইসিস কিভাবে করবেন, রিকোয়ারমেন্টস মডিফিকেশন কিভাবে করবেন, সিস্টেম ডিজাইন কিভাবে করবেন,
এরপর ডেভেলপমেন্ট এন্ড ইন্টিগ্রেশন কিভাবে করবেন। তো সহজ সহজ কথা নিজের মতো করে দেখে নিয়েন। এরপরে চলে আসেন যে এই রিকোয়ারমেন্টস অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা মনে হয় বলছি যে কম্পোনেন্ট অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, রিউজ ওরিয়েন্টেড ক্ষেত্রে মনে হয় বলছি যে কম্পোনেন্ট অ্যানালাইজ করতে হবে। সেই কম্পোনেন্ট অ্যানালাইসিস যখন করব তখন কম্পোনেন্ট কয় ধরনের কম্পোনেন্ট পাবো এই রিউজ ওরিয়েন্টেড এর ক্ষেত্রে। আমি যখন এই রিউজ ওরিয়েন্টেড যখন আমি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব তখন আমি কম্পোনেন্ট তিন রকম পাবো। একটা হচ্ছে ওয়েব সার্ভিস কম্পোনেন্ট, একটা হচ্ছে কালেকশন অফ অবজেক্ট পাবো, এবং ফার্স্ট হচ্ছে স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার। এই তিন ধরনের কম্পোনেন্ট আমরা পাবো রিইউজ ওরিয়েন্টেড ডেভেলপ মডেলের ক্ষেত্রে। তাহলে আমি যখন ওয়েব সার্ভিসের ক্ষেত্রে যাব, ধরেন আপনি এক ক্যাটাগরি ওয়েব সার্ভিস দিছেন, এখন নতুন একটা ক্লায়েন্ট আসছে, সেও একই ধরনের ওয়েব সার্ভিস চাচ্ছে বাট কিছু মডিফিকেশন, তখন আপনি আপনি আগেরটা কি করবেন, আগেরটা কম্পোনেন্ট হিসেবে নিয়ে সেটাকে মডিফাই করবেন। এরপরে চলে আসেন যে হচ্ছে একটা ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করেন, বা হচ্ছে সাপোজ ধরেন হচ্ছে .NET J2E, হ্যাঁ সবই হচ্ছে জাভার আর কি। সো এখন এই ধরুন নতুন করে একটা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে যার মধ্যে হচ্ছে কিছু প্যাকেজ আমার ইন্টিগ্রেট করতে হবে। হ্যাঁ, দ্যাট ইজ দ্যাট আর ডেভেলপড অ্যাজ আ প্যাকেজ টু বি ইন্টিগ্রেটেড উইথ দ্য কম্পোনেন্ট ফ্রেমওয়ার্ক। তার মানে আমার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে যেখানে হচ্ছে আগের কোনো একটা ফ্রেমওয়ার্কের সাথে বা হচ্ছে বা .NET অথবা J2E এর কোনো ফ্রেমওয়ার্কের সাথে হচ্ছে আমি ইন্টিগ্রেট করতে হবে আর কি। লাস্টটা হচ্ছে স্ট্যান্ডালোন সফটওয়্যার। তার মানে আপনি একটা একটা অ্যাপ্লিকেশন বানায় ফেলছেন, দ্যাটস গুড, এটা একটা কাস্টমার নিয়ে গেছে, হ্যাঁ এরপর কোনো খোঁজ খবর নাই, কিন্তু আপনার নতুন ক্লায়েন্ট আসছে তার একটা বানাই দিতে হবে। তাহলে এই স্ট্যান্ড অ্যালোন যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটাকে হচ্ছে আপনি মডিফাই করুন আর কি। সিস্টেম দ্যাট আর কনফিগার্ড ফর আই ইউজ ইন আ পার্টিকুলার এনভায়রনমেন্ট। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সফটওয়্যার হচ্ছে যে আপনি একটা পার্টিকুলার এনভায়রনমেন্টের জন্য, সাপোজ ধরেন হচ্ছে স্পেসিফিক কোনো কাস্টমারের জন্য, স্পেসিফিক কোনো কাস্টমার স্পেসিফিক কোনো কাজের জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করলেন। এখন সেই ধরনের যদি কোনো রিকোয়ারমেন্টস ওলা কোনো একটা নতুন ক্লায়েন্ট আসে, তাকে কি করবেন, আপনি যে পুরনো যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করবেন স্ট্যান্ড অ্যালোন, সেটা মডিফাই করে তাকে দিয়ে দিবেন। তো রিইউজ ওরিয়েন্টেড এর ক্ষেত্রে আমরা তিন ধরনের কম্পোনেন্ট পাবো। একটা হচ্ছে ওয়েব সার্ভিস, একটা হচ্ছে আমরা তারপর হচ্ছে কালেকশন অফ অবজেক্টস, এন্ড পরটা হচ্ছে আমার স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার। ভাইবার জন্য ইম্পর্টেন্ট, এই তিনটা দেখে রাখবেন। এরপর এর সুবিধা কি, সুবিধাগুলো আমরা একটু দেখি। রিইউজ ওরিয়েন্টেড অ্যাপ্লিকেশনের রিডিউস দ্য অ্যামাউন্ট অফ সফটওয়্যার টু বি ডেভেলপ, দ্যাটস গুড। আমার যদি আগের অ্যাপ্লিকেশনে ডেভেলপ করা থাকে তাহলে আমার নতুন করে যখন আমি ইন্টিগ্রেট করতে যাব, যদি সাপোজ চেঞ্জ বেশি করার দরকার হবে না, আগে সে যেরকম চাইছে নতুন যে আছে সে একই রকম করে চাইছে, বাড়তি করে দিয়ে একটা ফিচার চাইছে, তাহলে আমার কি নতুন করে আর পুরোটা ডেভেলপ করতে হবে না। সো আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে যে টাইম লাগবে, কস্ট লাগবে, এনভায়রনমেন্ট লাগবে, এই সবগুলো হচ্ছে আমার কি হবে এই ক্ষেত্রে হচ্ছে রিডিউস হয়ে যাবে আর কি। রিডিউস কস্ট এন্ড রিস্ক, অবশ্যই আমার কস্ট কমে যাবে যেহেতু টাইম কম লাগতেছে। আমার মানে যারা কাজ করবে ডেভেলপ করবে ওই ডেভেলপার কম লাগবে, সো ডেভেলপার কম লাগবে, আমার কষ্ট কম লাগবে। রিস্ক কম হবে কেন, আমি জানি যে অ্যাপ্লিকেশনটা ভালো মতো কাজ করে, কারণ এটা হচ্ছে আগে আমি ডিপ্লয় করছি এবং এটা মার্কেটে এখন রানিং আছে। সো নতুন করে এটার উপরে যদি মডিফাই করতে বলছে, আমি নতুন করে চেঞ্জ করলে এটা বেশি বেশি মেসাকার অবস্থা হওয়ার পসিবিলিটি থাকবে না, কারণ অলরেডি এটা রানিং আছে, আমি জাস্ট হালকা একটু মডিফাই করছি। সো এই ক্ষেত্রে আমার একটা রিস্কটা কমে যাবে আর কি। হ্যাঁ, পুরো নতুন একটা ডেভেলপ করার চেয়ে এই ক্ষেত্রে রিস্ক কমে যাবে। সাপোজ আপনি নতুন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে আপনি জানেন না যে বিহেভিয়ার কেমন হবে না হবে, বাট আপনি এই রিইউজের ক্ষেত্রে আপনি জানবেন যে এটার বিহেভিয়ার এরকম হইতে পারে আর কি। সো এই ক্ষেত্রে আপনি একটু রিল্যাক্স থাকবেন, হ্যাঁ আপনার রিস্ক কমে যাবে। সো লিডস ফাস্টার ডেলিভারি অফ দ্য সফটওয়্যার, দ্যাটস গুড। আপনি অবশ্যই যেহেতু আপনি চেঞ্জ করে মডিফাই করে দিবেন, সো আপনি অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারবেন। সো এগুলাই ছিল অ্যাডভান্টেজ অফ রিউজ ওরিয়েন্টেড মডেল আর কি। এখন চলে আসেন প্রসেস ইটারেশন। সো ইটারেশন বলতে আমরা কি বুঝি, ইটারেশন মানে হচ্ছে একটা কাজ বারবার করা, হ্যাঁ একই ধরনের কাজ বারবার করা, এগুলাকে বলা হচ্ছে আমার ইটারেশন। সো সো মডার্ন যে আমি অ্যাপ্লিকেশন গুলোর প্রসেস গুলো ডেভেলপ করব, সেটা হচ্ছে এই তারা এই ইটারেশনটাকে ফান্ডামেন্টাল ধরে নেয়, যেটা মূল ধরে নেয় আর কি। ওকে, এন্ড ট্রাই টু প্রোভাইড ওয়েস অফ ম্যানেজিং রেদার দেন ইগনোরিং দ্য রিস্ক। তাহলে কি বলছে, ট্রাই টু প্রোভাইড ওয়েস অফ ম্যানেজিং রেদার দেন ইগনোরিং দ্য রিস্ক। তার মানে ওই রিস্ক যেগুলো আছে সেগুলোকে ইগনোর না করে আমি ম্যানেজ করার চেষ্টা করব। এটার কিসের মধ্যে, এই প্রসেস ইটারেশনের মধ্যে। এই প্রসেস ইটারেশনে কিভাবে আমার ওই যে রিস্ক গুলাকে আমি ম্যানেজ করি, ওই স্পাইরাল মডেল দেখলে আপনার জন্য আরেকটু ক্লিয়ার হবে। আমি রিস্ক পাবো, রিস্ক অ্যানালাইজ করব, এরপরে চেঞ্জ করব, রিস্ক পাবো, রিস্ক অ্যানালাইজ করব, তারপরে চেঞ্জ করব আর কি। তো এই ক্ষেত্রে সেটাই বলছে যে আমি হচ্ছে রিস্কটাকে ইগনোর না করে আমি প্রসেস সিচুয়েশনের ক্ষেত্রে এটাকে ম্যানেজ করার চেষ্টা করি আর কি। সিস্টেম রিকোয়ারমেন্টস অলওয়েজ ইভলভ ইন দ্য কোর্স অফ আ প্রজেক্ট। সো প্রসেস ইটারেশন হোয়ার আর্লিয়ার স্টেজ
are revoked in always a part of the process for a large system. তার মানে এই প্রসেস ইটারেশনটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্টসটা হচ্ছে কি হবে, যেটা আর্লিয়ার স্টেটে আমার লাগবে, যে একটা সিস্টেম ডেভেলপ করতে হচ্ছে এটা এটা এরকম লাগবে, বাট আমি যখন একটা হচ্ছে বড় সিস্টেম ডেভেলপ করতে যাব তখনই এই ইটারেশনটা হচ্ছে আমার কি থাকবে, শেষ পর্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ হবে আর কি। শেষ পর্যন্ত কেন ইটারেশনটা গুরুত্বপূর্ণ হয় সেটাও আমরা স্পাইরাল মডেলের ক্ষেত্রে দেখবো, অথবা আমার যে রিস্কটাকে কিভাবে আমি প্রতি ক্ষেত্রে অ্যানালাইজ করতেছি সেটা হচ্ছে আমরা স্পাইরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখবো। এই ইটারেশনটা হচ্ছে আমরা সরি সো এই ইটারেশনটা হচ্ছে কি, দুইটা অ্যাপ্রোচ আমি করতে পারি, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে স্পাইরাল ডেভেলপমেন্ট। তার মানে এই প্রসেস ইটারেশন এটা আমি দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, আর একটা হচ্ছে আমার স্পাইরাল ডেভেলপমেন্ট। সো ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট কি আর এই স্পাইরাল ডেভেলপমেন্ট কি? আপনার মনে ইনক্রিমেন্ট দেন, হ্যাঁ, মানে কিস্তি দেন, মাঝে 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 কোনো কিছু কিনলে মনে কিস্তি কিনে এটা করেন। তো সাপোজ ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে আমার পুরা ডেভেলপমেন্ট প্রসেসটা আমি ছোট ছোট পার্টে ভাগ করে ফেলবো, ইনক্রিমেন্টে ভাগ করে ফেলবো, এরপর ছোট ছোট পার্টটা আমি সলিউশন করে আমি আমার ফাইনাল প্রজেক্টটা শেষ করবো আর কি। তো এটা হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। সো ইন টার্মস অফ ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট you will divide your whole project in a sub projects, হ্যাঁ, ছোট ছোট প্রজেক্টে ভাগ করে ফেলবেন, পর ইনক্রিমেন্টে ভাগ করবেন, পরে এগুলা যখন আপনি পুরোটা সলভ করবেন, করার পরে হচ্ছে আপনি আপনার এই যে ফাইনাল প্রজেক্টটা পেয়ে যাবেন। সো এটাই হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। তো এখানে একটু কিছু কথা বলছে যে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ কি বলে না বলে আমরা একটু দেখবো, কারণ যে কথা বলেছে সেটাই এখানে বলা হয়েছে। এই যে এখানে আসা, তাহলে কি বললাম, ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্টে আমার পুরো অ্যাপ্লিকেশনটাকে বা পুরো সিস্টেমটাকে আমি ছোট ছোট ইনক্রিমেন্টে ভাগ করব, পরবর্তীতে আমি সেই ইনক্রিমেন্ট গুলাকে ডেভেলপ করার চেষ্টা করব, বা সেই ইনক্রিমেন্ট গুলাকে হচ্ছে আমি ডেভেলপ করব আর কি। তো প্রথমে চলে আসছেন ডিফাইন আউটলাইন রিকোয়ারমেন্টস, এটা পুরো সব সময় লাগবে যে আমার আসলে আউটলাইনটা কি হবে, হ্যাঁ, রিকোয়ারমেন্টসটা কি হবে সেটা। তারপর হচ্ছে অ্যাসাইন রিকোয়ারমেন্টস টু দা ইনক্রিমেন্ট। এখন আমি এই যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে এগুলা ইনক্রিমেন্টে ভাগ করব আর কি, ছোট ছোট ভাগে ভাগ করব, যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করব, ছোট ছোট ভাগে ভাগ করব। ভাগ করার পরে ডিজাইন সিস্টেম আর্কিটেকচার, এবং তার জন্য হচ্ছে আমি একটা আর্কিটেকচার ডিজাইন করব। তার মানে আমি রিকোয়ারমেন্টস গুলো পড়লাম, জানলাম, জাইনে আমি হচ্ছে কি করলাম, ইনক্রিমেন্ট ডিজাইন করলাম, হ্যাঁ, ইনক্রিমেন্ট গুলা অ্যাসাইন করলাম, রিকোয়ারমেন্টস গুলাকে ইনক্রিমেন্টে অ্যাসাইন করলাম, পরবর্তীতে আমি আর্কিটেকচার ডিজাইন করলাম। এরপরে আমি ছোট 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 যে ভাগে ভাগ করছি এই ছোট ছোট ইনক্রিমেন্ট গুলাকে ডেভেলপ করব। ইনক্রিমেন্ট গুলোকে ডেভেলপ করে প্রতিটা ইনক্রিমেন্টে আমি আবার ভ্যালিডিটি চেক করব। এরপরে দেখেন একটা চিন্তা করেন, আমি এখানে বলছি আমার পুরো প্রজেক্টটাকে ছোট ছোট ইনক্রিমেন্টে ভাগ করব বা ছোট ছোট পার্টে ভাগ করব, ভাগ করে আমি ডেভেলপ করে ফেললাম, ভ্যালিডিটি চেক করে ফেললাম। এখন আমার সবগুলোকে একসাথে করতে হবে না ফাইনাল প্রজেক্টটাকে দেওয়ার জন্য। দ্যাটস ওয়াই এই যে আমি ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট ইনক্রিমেন্ট, আমি এই যে ইনক্রিমেন্ট যেগুলো সেগুলোকে ইনক্রিমেন্ট সরি ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেট করার পরে আমি ভ্যালিডিটি চেক করছি যে হোল প্রজেক্ট ঠিক আছে কিনা। তাহলে এই ভ্যালিডিটি চেক মানে হচ্ছে ছোট ছোট সাব প্রজেক্টের বা ছোট ছোট ইনক্রিমেন্টের ভ্যালিডিটি চেক করা, একসাথে করার পর আমার ফাইনাল প্রজেক্টটা ঠিকমতো কাজ করতেছে কিনা সেটা এখানে টেস্ট করব। যদি কাজ করে তাহলে হচ্ছে ফাইনাল সিস্টেম পাওয়া যাব, যদি ইনকমপ্লিট থাকে তাহলে আমি আবার ইনক্রিমেন্ট গুলোকে ডেভেলপ করতে যাব। তো এই ফিগারটা যদি আমি একটু ভালো মতো বুঝি তাহলে হচ্ছে আমার জন্য হয়ে যাবে। তো প্রথম কথা হচ্ছে আমি রিকোয়ারমেন্টস গুলাকে পাবো, ছোট ছোট ভাগে বা ইনক্রিমেন্টে ভাগ করে ফেলবো প্রজেক্টটা পুরোটাকে। এরপর আমি কি করব, আর্কিটেকচার ডিজাইন করব, করে আমি বাচ্চা বাচ্চা ইনক্রিমেন্ট গুলাকে ডেভেলপ করব, করে প্রতিটা ইনক্রিমেন্টের হচ্ছে আমি ভ্যালিডিটি চেক করব। ভ্যালিডিটি চেক করার পরে বা ভ্যালিডিটি টেস্ট করব, করার পরে আমি ওই সবগুলা ছোট ছোট ইনক্রিমেন্টকে একসাথে করব, করে আমি পুরা প্রজেক্টের ভ্যালিডিটি চেক করব। যদি দেখি সব ঠিকঠাক আছে তখন আমি ফাইনাল সিস্টেমটা দিয়ে দিব। আর যদি দেখি যে আমার ফাইনাল প্রজেক্টটা ভালো মতো কাজ করতেছে না তখন আমি আবার চলে যাব ডেভেলপমেন্টের মধ্যে, ইনক্রিমেন্ট ডেভেলপমেন্টের মধ্যে। তো ওইখানে গিয়ে হচ্ছে আমি আবার এই ছোট ছোট ইনক্রিমেন্ট গুলোকে আবার ডেভেলপ করবো এবং এই প্রসেসটা করতে থাকবো আর কি। তো সিস্টেম যখন ইনকমপ্লিট হবে তখনই আমি আবার ব্যাক করে ডেভেলপমেন্ট ইনক্রিমেন্টে চলে যাবো আর কি। সো এই ফিগারটা একটু ভালো মতো বুঝলে আপনার ইনক্রিমেন্টাল ডেভেলপ সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। সো এটাই হচ্ছে কথা, এখানে কথা বলছে কি বলছে না বলছে। আচ্ছা এখানে কি বলছে যে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্টের যে সুবিধাগুলা কি সেগুলো সুবিধাগুলা নিয়ে কথা বলছে আর কি। যে এখানে প্রথমটা হচ্ছে কাস্টমার বিল ক্যান বি ডেলিভার্ড এন্ড উইথ ইচ ইনক্রিমেন্ট সো সিস্টেম ফাংশনালিটি ইজ অ্যাভেলেবল আর্লিয়ার। যে আপনার সিস্টেমের ফাংশনালিটি কি হবে না হবে আপনি যদি ছোট ছোট ইনক্রিমেন্টে ভাগ করে ফেলছেন তাহলে ফাংশনালিটি টেস্ট গুলো হচ্ছে আপনি আগে করে ফেলতে পারবেন, বা ফাংশনালিটি গুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা আপনার আগে ওইটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে আর কি। আর্লি ইনক্রিমেন্টস অ্যাজ আ prototype to help
ইলিসিট রিকোয়ারমেন্টস ফর আ লেটার ইনক্রিমেন্ট। তার মানে আপনি যদি ছোট ছোট ইনক্রিমেন্ট করে ফেলেন, তাহলে ইনিশিয়ালি যে ইনক্রিমেন্ট গুলো করে ফেলছেন বা ইনিশিয়ালি যে পার্ট গুলো করে ফেলছেন সেগুলো যদি আপনি ডেভেলপ করে হয়ে যায়, পরবর্তীতে যেগুলো ডেভেলপ করবেন সেগুলো ইন্টিগ্রেট করতে আপনার জন্য সুবিধা হবে আর কি। হ্যাঁ, লোয়ার রিস্ক অফ ওভারঅল প্রজেক্ট ফেলিওর। পুরো প্রজেক্টটা ফেলিওর পসিবিলিটি কম থাকবে, কারণ আপনি ছোট ছোট পার্টে ভাগ করে এই ছোট ছোট পার্ট গুলাকে আপনি কমপ্লিট করতেছেন, আর আপনার সমস্যা হলে এটাকে মডিফাই করতেছেন, চেঞ্জ করতেছেন, পরে ইন্টিগ্রেট করে এরপরে হচ্ছে আপনি আমার ফাইনাল প্রজেক্টটা পাচ্ছেন। সো আমার পুরো প্রজেক্টটা ফেল হওয়ার পসিবিলিটি কম হয়, যেহেতু আমি আগে ছোট ছোট ভাগে ভাগ করে টেস্ট করে আসতেছি আর কি। দ্য হাইয়েস্ট প্রায়োরিটি সিস্টেম সার্ভিসেস টেন্ড টু রিসিভ দ্য মোস্ট টেস্টিং। সো আমি যদি মানে যে যে সিস্টেম সার্ভিসের বা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি বেশি থাকবে বা বেশি গুরুত্বপূর্ণ হবে, সেটাকে অবশ্যই আমার হচ্ছে এর মধ্য দিয়ে হচ্ছে আমি বেশি টেস্টিং প্রোভাইড করতে পারবো। সো এইগুলো হচ্ছে আমার ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্টের সুবিধা। তো এই স্লাইডে আমরা বেসিক্যালি দেখছি হচ্ছে ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট কি, কিভাবে কাজ করে। ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট আসছে বেসিক্যালি এই যে প্রসেস ইটারেশন থেকে। প্রসেস ইটারেশন আমরা দুইটা ওয়েতে করতে পারি, ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট আর স্পাইরাল ডেভেলপমেন্ট। তো এই স্লাইডে আমরা দেখছি বেসিক্যালি ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট কিভাবে হয় সেটা। এর আগে দেখছি আমরা হচ্ছে রিইউজ ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট কি। তো এটাই ছিল এই লেকচারের জন্য। আমরা পরের লেকচারে হয়তো দেখবো স্পাইরাল ডেভেলপমেন্ট কাকে বলে। হ্যাঁ।